অবশেষে পুলিশের জালে দেবরাজ। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ গ্রেফতার। অবশেষে পুলিশের জালে দেবরাজ, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ গ্রেফতার। হাইকোর্টের রক্ষা কবচ না পেয়ে গা ঢাকা। ভিন রাজ্যে পালানোর চেষ্টা দেবরাজের। এসটিএফের তৎপরতায় শেষ রক্ষা আর হলো না। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত দেবরাজ। রাতেই দেবরাজকে বাগুইহাটি থানায় আনা হয়েছে আর আজ দেবরাজকে বারাসাত আদালতে পেশ করা হবে। কখন দেবরাজকে বারাসাত আদালতে পেশ করা হবে বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, শেষ রক্ষা আর হলো না, অবশেষে গ্রেফতার দেবরাজ। বাগুইহাটি থানায় গতকাল রাত্রি তাকে নিয়ে যাওয়া হয়েছে। দেবরাজকে কখন বারাসাত আদালতে পেশ করা হবে কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে 8:30 থেকে 9টার মধ্যে দেবরাজ চক্রবর্তী তাকে পুরুলিয়া ঝাড়খণ্ডের যে সীমান্ত সেখান থেকে গ্রেফতার করে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এবং যে বিষয়কে কেন্দ্র করে তার গ্রেফতারি, বাগুইহাটি থানাতেই একজন প্রমোটার অভিযোগ করেছিল যে লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে তোলাবাজি করা হয়েছিল এবং হুমকি দেওয়া হয়েছিল। কিসের হুমকি? না, খুনের হুমকি। শুধু তাই নয়, এছাড়াও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি এবং টাকা তছরূপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একটি কোম্পানি তিনি খুলেছিলেন, সেই কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা তোলা হতো। অর্থাৎ এখানে মনে করা হচ্ছে কালো টাকা সাদা করার জন্যই সেই কোম্পানি তিনি খুলেছিলেন এবং নামে বেনামে একাধিক সম্পত্তি রয়েছে এই দেবরাজ চক্রবর্তীর। এই অভিযোগের পর গতকালই তাকে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে। আজ ভোর 5টার সময় এই বাগুইহাটি থানায় লকআপে তাকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে এবং তারপরেই কিন্তু সরাসরি বারাসাত আদালতে পেশ করা হবে। এবং পুলিশ সূত্রে জানতে পারছি যে পুলিশের তরফ থেকে কিন্তু ফুল টাইম অর্থাৎ 14 দিনের যে পুলিশ হেফাজত, সেই পুলিশ হেফাজতের জন্য কিন্তু আদালতে আবেদন করা হবে। বেশ, পুলিশের জালে দেবরাজ চক্রবর্তী। আগাম জামিন খারিজ হতেই ধৃত বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ ও প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় গ্রেফতার। দেবরাজের বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি, হুমকির অভিযোগ রয়েছে। ভোট পরবর্তী অশান্তি, মারধর, হুমকির অভিযোগ। বিজেপি কর্মী খুনেও নাম জড়ায় দেবরাজের। আগেই কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তরুণ আইনজীবী প্রতিবাদী যাকে আপনারা 27,000-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। তরুণ জ্যোতিকে বলবো এফআইআর এর কপিগুলো, সার্টিফিকেট কপি তুলে আমার কাছে পাঠাবেন ভাই। ওই ভাইবোর যে টেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে? অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে। 21-এর পরের অত্যাচার আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি। ওরা যে অত্যাচার পুষ্পা ঝুঁকে গেছে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়, ডাকাতটাকে ঠিক করা দায়িত্ব। পিসি সরকারের ম্যাজিক ছাড়া এরকম রকেটের গতিতে উত্থান কোনো রাজনৈতিক নেতার সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে হয়েছে এরকম হাতে গোনা উদাহরণ খুঁজে পাওয়া যাবে না। গত কয়েক বছরে বারবার শিবির বদলেছেন, কখনো পূর্ণেন্দু বসু, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জনের ছত্রছায়া থেকে গত কয়েক বছরে, হাতে গোনা কয়েকটা বছরে 19টা সম্পত্তির মালিক যিনি ছিলেন তার নাম দেবরাজ চক্রবর্তী, যিনি কোট আনকোট একজন কাউন্সিলর। আমরা যেখান থেকে লাইভ টেলিকাস্ট করছি এই বিধাননগর পুর নিগমের একজন কাউন্সিলর হয়ে 19টা সম্পত্তি করলেন, স্ত্রীর নামে 3টে সম্পত্তি করলেন। বাঙালির যেটা স্বপ্ন কালিম্পংয়ে গিয়ে 2 দিন অতিরিক্ত থাকা, সেই কালিম্পংয়ে যেটা 5 একর কিনেছিলেন এই দেবরাজ চক্রবর্তী, সেটা মাত্র 5,000 টাকা কাঠাতে বিক্রি করে দিলেন। খুব পরিবারের কাছের বন্ধু, কোনো আত্মীয় নয়। পাশাপাশি লেবার কন্ট্রাক্টর, এই বিধাননগর পুর নিগম চত্বর জুড়ে বিধাননগরের যারা লেবার কন্ট্রাক্টর রয়েছেন, লেবার কন্ট্রাক্টরের কাছ থেকে বছরে 2টো কিস্তিতে 50 লাখ টাকা তোলা এবং সেই তোলার পরিমাণটা বাড়িয়ে 75 লাখ টাকা করা হয়েছিল। 75 লাখ টাকা না দেওয়ার কারণে এতটাই প্রভাবশালী এই দেবরাজ চক্রবর্তী ওই লেবার কন্ট্রাক্টরের কাজটাই বন্ধ করে দেন। আমরা প্রত্যেকেই 2 কাঠার একটা ছোট ফ্ল্যাটের স্বপ্ন দেখি। সেই ফ্ল্যাট যখন আমরা কিনতে যাই, সেই ফ্ল্যাটের ক্ষেত্রে কি হলো, যিনি ফ্ল্যাট কিনবেন তার একটা ছোট্ট জায়গা আছে,
এই দেবরাজ চক্রবর্তীর গ্যাং সেখানে পৌঁছে যেত, ওই ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন আপনার জায়গায়, জমিটা আমাকে দিয়ে দিন। অর্থাৎ একটা বাড়ির স্যাংশন অর্থাৎ সেল ডিড, একটা বাড়ির ফ্ল্যাটের ক্ষেত্রে সেল ডিড করা হয় প্রথমে, এই ডিডের পর ফাইন্যান্সিয়াল রেজিস্টার হয়। সেল ডিড না, সেটাকে ডেভেলপমেন্ট ডিডে কনভার্ট করার যে চাতুরিয়ানা বা মুন্সিয়ানা দেখিয়েছিল, তাতে খোদ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত পর্যন্ত তার দুটো চোখ কপালে তুলেছিলেন, বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন এই ডেভেলপমেন্ট ডিডে কনভার্ট করার যে আইডিয়া, সেটা সত্যি তারিফ করতে হয়। এবং তার ফলশ্রুতি কি হয়েছিল, 309 বিএনএস 309 সাবসেকশন 4 এই ধারাতে নতুন করে তোলাবাজির অভিযোগ এসেছিল। পুলিশ যখন তদন্ত করছিল তা উঠে আসে, তাতে দেখা যাচ্ছে যে ফ্ল্যাটে বা জায়গাটার দাম 59 লাখ টাকা, সেটা মাত্র কোন এক জাদু বলে, দেবরাজ নামক জাদু বলে, সেটা মাত্র 15 লাখ টাকায় নিজের নামে করে নিচ্ছে এই দেবরাজ চক্রবর্তী। যেটার দাম 62 লাখ টাকা, সেটা তিনি 19 লাখ টাকায় কিনছেন। এগুলো আমাদের বক্তব্য না, এটা বিধাননগর পুলিশের যে তদন্ত হয়েছে, সেখানে একাধিক ব্যক্তি যা বয়ান দিয়েছেন, যা স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টগুলি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের পেশ করা আদালতের সওয়াল। সেটাই আমরা বলছি, মানুষ, রাজ্যের মানুষ দেখছেন। আমি প্রথমেই যেটা শুরু করলাম, রকেটের গতিতে, উল্কার গতিতে উত্থান যদি সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে কারোর হয়ে থাকে, তাহলে এই দেবরাজ চক্রবর্তী। তাই আর কোনো রকম সময় নষ্ট না করে দ্বিতীয় শুনানির দিনেই বিচারপতি জয় সেনগুপ্ত তার আগাম জামিন আবেদন নাকচ করেন। এবং দ্বিতীয় এই যে শুনানি নাকচ হয়, সেখানে শুধুমাত্র সম্পত্তি নয়, 100 কোটি টাকা সম্পত্তি নয়, 60 বা 80 লাখ টাকার গাড়ি কেনা নয়, সেদিন কিন্তু তোলাবাজির নতুন একটা বিষয় আদালতের সামনে এসেছিল। সব দিক বিবেচনা করে, ছোট্ট শিশু সন্তানের কথা মাথায় রেখে, অদিতি মুন্সি প্রাক্তন বিধায়িকা রাজারহাট গোপালপুরের, তাকে আগাম জামিনের কিছু শর্ত দিয়ে মঞ্জুর করেছিল, কিন্তু দেবরাজ চক্রবর্তীর শটান তার আগাম জামিন খারিজ হয়েছিল। হাইকোর্টে আগাম জামিন খারিজ হতেই ধৃত দেবরাজ, অবশেষে পুলিশের জালে দেবরাজ। অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ গ্রেফতার। আমার দুঃখ হয়, মা বাবারা নাম রেখেছিল দেবরাজ, এ তো দেখছি রাবণ রাজ। চারিদিকে চুরি, দুর্নীতি। আমার মনে হয় যে এই চুরি দুর্নীতির থেকে এদের যেন তাড়াতাড়ি বেল ফেল না পেয়ে বেরিয়ে যায়, ওইটাই আমার ভয়। অনুসন্ধানকারী সংস্থাকে বাহবা এবং সাবাসী জানাই, এবং আমাদের এই নাগরিক বৃন্দ যারা আছে, পশ্চিমবঙ্গের নাগরিকদের, যে দুর্নীতি মুক্ত বাংলা পেতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। এদের চুরি চামারি এখন রহস্য রোমাঞ্চ সিরিজের মতো হয়ে গেছে। যেখানেই হাত দেবেন তৃণমূলের, সেখানেই গন্ধ বেরোচ্ছে। দুঃখজনক পরিস্থিতি। দেবরাজ চক্রবর্তী ঠিক কাজ করেছেন না ভুল কাজ করেছেন, যারা গ্রেফতার করেছেন সেই গ্রেফতারি বৈধ না অবৈধ, এ ব্যাপারে, কেসের মেরিটের ব্যাপারে আমি কোনো অবস্থায় কাউকে ডিফেন্ড করছি না। এজেন্সি অ্যারেস্ট করেছে, এজেন্সি যদি কোর্টে সেটা দেখিয়ে দেয়, এবং যে অ্যাকিউজড ব্যক্তি তিনি বা তার লয়ার যদি তাকে ডিফেন্ড করতে না পারেন, তাহলে অভিযোগটা সত্যি ধরতে হবে। আর এই মুহূর্তে যে সরাসরি যে ছবি আপনারা দেখছেন, দেবরাজকে এই মুহূর্তে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। একাধিক অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে, শুধু তোলাবাজি নয়, দেবরাজের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ, সরব হয়েছেন সকলেই। আর অবশেষে দেবরাজকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে। দেবরাজকে আজ সকালে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল করানোর জন্য, এবং তারপরে তাকে আদালতে পেশ করা হবে। রৌনক রয়েছে, আরো বিস্তারিত জানাবে। রৌনক, আমরা যে ছবি সরাসরি দেখতে পাচ্ছি, দেবরাজকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যাকে একেবারে ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তী, তাকে কিন্তু বের করা হলো, মূলত মেডিকেলের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরই এখান থেকে আদালতে তোলা হবে। অর্থাৎ আজ সকাল 5টা নাগাদ তাকে এই বাগুইহাটি থানার যে লকআপ, সেই লকআপে রাখা হয়েছিল। ইতিমধ্যে মেডিকেল টেস্টের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, এবং তারপরই এখান থেকে বারাসাত আদালতে তোলা হবে। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তোলাবাজি থেকে শুরু করে খুনের হুমকি এবং প্রতারণা সহ বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগই কিন্তু নন বেলেবেল। এবং গতকালই পুরুলিয়া ঝাড়খণ্ডের যে সীমান্ত, অর্থাৎ তিনি কিন্তু অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং সেই পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত থেকে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স
তারা গ্রেফতার করে এই দেবরাজ চক্রবর্তীকে এবং নিয়ে আসা হয় তাকে বাবুইহাটি থানায় ভোর 5টা নাগাদ। এবং দেখতে পেলে তুমি ইতিমধ্যে তাকে থানা থেকে বার করা হলো, নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল টেস্টের জন্য এবং সেখান থেকে তাকে তোলা হবে বারাসাত আদালতে। এবং আমরা পুলিশ সূত্রে জানতে পারছি পুলিশের তরফ থেকে কিন্তু ফুল টাইম দিচ্ছি, অর্থাৎ 14 দিনের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে। কারণ শুধু দেবরাজ চক্রবর্তী নয়, তুমি জানো এই দেবরাজ চক্রবর্তী যারা অ্যাসোসিয়েট তাদেরকেও কিন্তু পুলিশের আগে গ্রেফতার করেছে। অর্থাৎ একটা বড় র্যাকেট কাজ করছিল এই রাজারহাট গোপালপুর থেকে শুরু করে উত্তর 24 পরগনার একাধিক জায়গায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ডানহাত বলা হতো এই দেবরাজ চক্রবর্তীকে। তোলাবাজির একটা বড় র্যাকেটের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। রনক, একটু জানার চেষ্টা করবো যে বাগুইহাটি থানা থেকে যে সময় দেবরাজকে বের করা হলো এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে মেডিকেল টেস্টের জন্য, এই সময় দেবরাজের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? দেখো, তুমি ছবি দেখলে বুঝতে পারবে তিনি তার মধ্যে কিন্তু সে একটা চিন্তার ছাপ নেই, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজের কোন রকম পরিবর্তন কিন্তু দেবরাজের সে অর্থে দেখা যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই আগে যে দাপট ছিল সেই দাপট কমে গেলেও তার বডি ল্যাঙ্গুয়েজে যে একটা চিন্তার ছাপ, এই ধরনের মামলায় সে গ্রেফতার হয়েছে সেই চিন্তার ছাপ কিন্তু কার্যত দেখা যাচ্ছে না। কারণ যখন সকাল 5টার সময় তাকে থানাতে নিয়ে আসা হয়েছিল গ্রেফতার করে, তখনও তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক যেমন ছিল ঠিক তেমনই এই মেডিকেল পরীক্ষার জন্য তাকে যে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, সেই সময় কিন্তু একই রকম বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল। অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে এখানকার কাজে, তো কাজ বলা হতো তাকে, তোলাবাজি থেকে শুরু করে প্রতারণা একাধিক অভিযোগে ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে তাকে কিন্তু মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হাসপাতালে। বেশ, একেবারে ধন্যবাদ রনক। দেবরাজের গ্রেফতারের পর কি বলছেন মূল অভিযোগকারী? কড়া পদক্ষেপে খুশি প্রমোটার কিশোর হালদার, শোনাবো। 2025 সালে তখন আমার কাছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে 1 কোটি টাকা চেয়েছিল এবং লোকজন পাঠিয়ে মাথায় আমাকে রিভলভারের বাড় দিয়ে মেরে আক্রান্ত করেছিল 40-50 জন মিলে। আমি এফআইআর করেছিলাম, 3 জন অ্যারেস্ট হয়েছিল। বাকি যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তিনি তখন অ্যারেস্ট হয়নি। এই দেবরাজের নেতৃত্বে তোলাবাজি, গুন্ডামি পুরো এলাকাটাকে পুরো ধ্বংস করে রেখে দিয়েছে। তারপরে একদিন আমাকে ফোন করে ওর অফিসে ডাকলো, ডেকে আমাকে বলছে যে সমরেশ চক্রবর্তীর সাথে ব্যাপারটা মিটিয়ে নাও, মানে কাউন্সিলরের সাথে দেখা করে টাকা পয়সা দিয়ে দাও। আমার নিজের প্রপার্টিতে নিজে কাজ করছি, মেরে আমাকে জমি থেকে বের করে দিয়েছিল আর বলছে টাকা দাও, 1 কোটি টাকা। আমি কিছু 27 লাখ টাকার মতো দিয়েওছিলাম। কাউন্সিলর যে ঘটনাটা ঘটিয়েছিল সেটাতে দেবরাজের সরাসরি হাত ছিল। শুধু তাই নয়, টাকা নেবে প্লাস স্কোয়ার ফিটে 450 টাকা 500 টাকা স্কোয়ার ফিটে কাজ দিতে হবে। আমার কাছে তো অডিও ভিডিও সব ছিল বলে তাও আমি বেঁচেছিলাম, আর নাই তো এরা পিষে মেরে ফেলতো। দেবরাজের নামে কমপ্লেইন করেছিল না, তখন আমি দেবরাজের সাথে ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। আমি কি করে দেবরাজের নামটা নিনি, কিন্তু নিউজ চ্যানেলকে আমি সবসময় বলেছি বড় মাথা আছে, ঠিক সময় মতো মাথাটা বলবো। আজকে সেই সময়টা এসছে। শুধুই তোলাবাজি জুলুম নয়, দেবরাজের বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ। সরব রাজারহাট গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। ডাকাতকে ডাকাতই বলবো, চোর বলে তো অপমান হয়ে যাবে, তাই না? অভিষেকের ব্যবস্থাগুলো দেখতো, নর্থ 24 পরগনাস কন্ট্রোল করতো, ওর গাড়ি করে টাকা আসতো, পুরুলিয়া গাড়ি প্রায় যেত, সেখান থেকে কয়লা বালির টাকা ওখান থেকে ঢুকতো, চুরির টাকাগুলো ঢুকতো ওখান থেকে, এবং ওভারঅল এই ইস্যুগুলো ছিল। এবং পুরুলিয়া বলছেন, পুরুলিয়া যেত, গ্রেপ্তারও হয়েছে পুরুলিয়া থেকেই, মানে না তার মানে কি পালানোর ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা, কোনো রকম অভিষেক ব্যানার্জির দিক থেকে ছিল? এলওসি ইস্যু ছিল, লুক আউট সার্কুলার ইস্যু করা ছিল, এয়ারপোর্ট দিয়ে পালাতে পারতো না, এদিক ওদিক ঘুরে ঘুরে যাচ্ছিল, বিভিন্ন সম্পত্তি আছে, অনেকের সাথে অনেক যোগাযোগ আছে। এবার কান টানা হয়েছে, মাথাও আছে। দেবরাজ চক্রবর্তীকে আপনারা খুব ছোট মনে করছিলেন, আমি জানতাম কি জিনিস। চাকরি চুরির সাথে ছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড হিসাবে এইখান থেকে গরু এবং কয়লা এবং বালির টাকা পাচার করার জন্য ছিল দেবরাজ চক্রবর্তী। তো ওভারঅল ইস্যুগুলো আছে। প্রাইমারি তদন্ত শেষ হয়নি, দেবরাজের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড পাওয়া গেছিল, মনে হয় সবার। প্রসেনজিতের খুনের মামলা শেষ হয়নি। একই সাথে ইডির কাছেও কমপ্লেনটা আমি করেছিলাম, আই গেস ইডি উইল টেক ওভার, কারণ এই চুরির সম্পত্তি, এই তোর বাড়ি, চোরের বাড়ি, এগুলো চোরের বাড়ি বিক্রি করে টাকা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া উচিত, মানুষের উন্নয়নের কাজে লাগানো উচিত। ইতিমধ্যে গুন্ডা অ্যাক্টও পাবলিশ চলে এসছে, তা আমার মনে হয় গুন্ডা অ্যাক্টটাও
এর উপর লাগু করানো উচিত। আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখতে হচ্ছে, ভাঙা হচ্ছে শওকতের ছেলের ক্যাফে। আগেই ক্যাফে ভাঙার নোটিশ মহকুমা শাসকের, আর আজ সকাল থেকে আমরা দেখছিলাম যে তোড়জোড় শুরু হচ্ছিল, কিন্তু এবং অবশেষে আর্থ মুভার এনে এই ভাঙা হচ্ছে শওকতের ছেলের ক্যাফে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শওকত মোল্লার ছেলের ক্যাফে ভাঙার প্রক্রিয়া শুরু হলো। সকাল থেকেই তোড়জোড় শুনছিল। নদী চুরি করে শওকতের ছেলের ক্যাফে, মাতলা নদী চুরি করে ক্যাফে তৈরির অভিযোগ উঠেছিল এবং জীবনতলায় শওকতের ছেলের ক্যাফে অরণ্যের কোলে। 29 জুনের মধ্যে ক্যাফে ভাঙার নির্দেশ দিয়েছিল প্রশাসন। নির্দেশ না মানায় পুলিশি ঘেরাটোপে ক্যাফে ভাঙা শুরু এবং ঘটনাস্থলে ইতিমধ্যে ঘিরে ফেলেছে আধা সেনা। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ। চলে যাব অনুপের কাছে। অনুপ, সকাল থেকেই তোড়জোড় চলছিল, অবশেষে ভাঙার প্রক্রিয়া শুরু হলো আর্থ মুভার দিয়ে। অনুপ। একদম ঠিক। দেখো, গত 29শে জুন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল যে এই যে মাতলা নদীর চরে যে অবৈধভাবে ক্যাফে তৈরি করেছিল প্রাক্তন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা, সেই যে নোটিশ দিয়েছিল প্রশাসনের পক্ষ থেকে যে এখান থেকে জিনিসপত্র বার করে নিয়ে যেতে এবং এই জায়গাটাকে পরিষ্কার করে দিতে, তবে সেই উপেক্ষা অবজ্ঞা করে কিন্তু সেই ক্যাফে কিন্তু দাঁড়িয়ে রয়েছিল। তবে আজ ক্যানিং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আর্থ মুভার নিয়ে এসে সেই ক্যাফে কিন্তু ইতিমধ্যে ভাঙার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। সেই ছবি কিন্তু আমরা সরাসরি দেখাতে পাচ্ছি এবং সেই ছবি কিন্তু আমাদের যারা নিউজ চ্যানেলের দর্শকরা রয়েছেন তাদেরকে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। ক্যানিং এ যে অরণ্যকুল শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার যে অরণ্যকুল ক্যাফে ছিল, সেই ক্যাফেটি অবৈধ ক্যাফে বলে প্রশাসন জানিয়ে দিয়েছে এবং 18ই জুন কিন্তু তাকে নির্দেশ দেওয়া হয়েছিল বৈধ কাগজপত্র নিয়ে এসে সেই এই কিভাবে তৈরি হলো, কার পারমিশনে তৈরি হলো এবং এখানে কারা কারা পারমিশন দিয়েছিল সেই কাগজ কিন্তু দেখাতে পারেনি, এমনই কিন্তু আমরা সূত্র মারফত প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছিলাম। তারপরে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল 29 তারিখ এবং 29শে জুন এই ক্যাফেটি কিন্তু পরিষ্কার করে নেওয়ার জন্য কিন্তু বলা হয়েছিল, কিন্তু সেই শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা সেই ক্যাফে কিন্তু পরিষ্কার করেনি, উল্টে সেই ক্যাফে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছিল। আজকে ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক, ক্যানিং 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ তারা নিজেরাই এখানে দাঁড়িয়ে থেকে সেই ক্যাফেটি কিন্তু এখন ভাঙার কাজ চলছে। সেই ছবি কিন্তু সরাসরি দেখা যাচ্ছে নিউজ 18 বাংলার যেসব দর্শকরা ইতিমধ্যে এই নিউজ 18 বাংলার টিভি চ্যানেলে রেখেছেন চোখ, তাদেরকে বলছি দেখুন ক্যানিং এর যে ক্যাফে মাতলা নদীর চরে যে প্রাক্তন বিধায়ক ক্যানিং পূর্বের সেই ছবি আমরা দেখছি। নিউজ 18 বাংলা দর্শকরা যারা এই মুহূর্তে টিভির পর্দা চোখ রেখেছেন তারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। ভাঙা হচ্ছে শওকতের ছেলের ক্যাফে। আগেই ক্যাফে ভাঙার নোটিশ দেওয়া হয়েছিল, নোটিশ দিয়েছিল মহকুমা শাসক এবং নদী চুরি করে শওকতের ছেলের এই ক্যাফে তৈরি হয়েছিল। মাতলা নদী চুরি করে ক্যাফে তৈরির অভিযোগ ছিল। জীবনতলায় শওকতের ছেলের ক্যাফে অরণ্যের কোলে। 29শে জুনের মধ্যে ক্যাফে ভাঙার নির্দেশ দেয় প্রশাসন, আর নির্দেশ না মানায় পুলিশি ঘেরাটোপে ক্যাফে ভাঙা শুরু হলো। সকাল থেকেই সেই তোড়জোড় শুরু হয়েছিল এবং অবশেষে সরাসরি আর্থ মুভার নিয়ে এসে আর্থ মুভার দিয়ে ভাঙা হচ্ছে ক্যাফে। সরাসরি সেই ছবি দেখছেন, আর ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছেন আধা সেনা। আবারও চলে যাব অনুপের কাছে। অনুপ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এত বড় ক্যাফে আর্থ মুভার দিয়ে ইতিমধ্যেই ভাঙার কাজ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একটু আশপাশের ছবিটা দেখার চেষ্টা করব, কারণ তুমি যেমনটা বলছিলে যে ঘটনাস্থল ঘিরে রেখেছে আধার সেনা, সেইখানকার ঠিক কি ছবি, কারা কারা উপস্থিত রয়েছেন সেখানে কি ছবি? দেখো, ইতিমধ্যে যে ছবি সরাসরি দেখাচ্ছি, যেভাবে পুলিশ এবং আধা সেনাবাহিনী, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু এই যে মাতলা নদীর চরে যে অরণ্যকুল যে ক্যাফেটি রয়েছে সেটা কিন্তু ভাঙার কাজ চলছে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক রয়েছেন, জীবনতলা থানার পুলিশ আধিকারিক রয়েছেন, তারাও নিজেরা এখানে সেই তদারকি করছেন এবং যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করেছেন এখানে। যেমন একদিকে ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা রয়েছেন, ক্যানিং 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকরা রয়েছেন ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক থেকে শুরু করে ক্যানিং আইসিও রয়েছেন, বিভিন্ন আধিকারিকরা এখানে যেমন রয়েছে এবং বিভিন্ন মহিলা পুলিশও রয়েছে। সে ছবিও সরাসরি দেখাচ্ছি যে প্রচুর পুলিশ এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। একদিকে যেমন
রাজ্য পুলিশ, অন্যদিকে কেন্দ্রীয় পুলিশ কিন্তু এখানে রাখা হয়েছে। ইতিমধ্যে প্রচুর মহিলা পুলিশও কিন্তু রাখা হয়েছে, যাতে করে এই এলাকায় অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রেখেছে ক্যানিং মহকুমার পুলিশ আধিকারিক, ক্যানিং মহকুমার প্রশাসক, তারা কিন্তু ইতিমধ্যে নজর রেখেছে। কারণ এই যে ক্যাফে অবৈধভাবে যে তৈরি হয়েছে তার কিন্তু বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, এবং ক্যানিং মহকুমার প্রশাসকের পক্ষ থেকে ঠিক নির্দিষ্ট গাইডলাইন, ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল 29 তারিখ জুনের 29 তারিখ কিন্তু এটা পরিষ্কার করে নেওয়ার জন্য। একেবারে কিন্তু অনুপ, কড়া ঘেরাটোপের মধ্যেই, পুলিশি ঘেরাটোপের মধ্যেই ক্যাফে ভাঙার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ঘটনাস্থল ঘিরে ফেলেছে আধা সেনা, রয়েছে মহিলা পুলিশ, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। একাধিক পুলিশ রয়েছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে, কিন্তু এই মুহূর্তে আর্ট মুভার দিয়ে চলছে ক্যাফে ভাঙার কাজ। পরবর্তীকালে আবারও আপডেট নেব। আপাতত ধন্যবাদ। চলো ঠিক আছে।